ইউএসএ তে $31,000 স্কলারশিপ পাওয়ার পরও কেন আমার ভিসা ক্যান্সেল হয়েছে? তোমরা যারা ফিউচার স্টুডেন্ট, যারা বিদেশি পড়াশোনা করতে চাও, স্টুডেন্ট ব্যাংক স্টেটমেন্টের নামে ব্যাংকগুলো তোমাদের কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নিতে পারে, ভিসা অ্যাপ্লিকেশন এবং স্কলারশিপের জন্য অ্যাকচুয়ালি কি কি দরকার, কোন কোন ওয়েতে আমি অ্যাপ্লিকেশন করেছি, ডুওলিঙ্গো কি ইউনিভার্সিটিগুলো আসলে অ্যাকসেপ্ট করে, কিংবা আইএলটিএস এবং ডুওলিঙ্গোতে অ্যাকচুয়ালি স্কোর কত লাগে, বাংলাদেশি এজেন্সির মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করা উচিত হবে কিনা, ইউএসএ অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের অজানা সকল হিডেন সিক্রেট শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট দি ভিডিও। ঠিক এইচএসসি দেওয়ার পর সবার মতোই আমার মাথায়ও বিদেশে যাওয়ার ভূত চাপে। এইচএসসি তে জিপিএ 5 পাওয়ার পরও ইউনিভার্সিটিগুলোতে আমার অ্যাপ্লিকেশন করার কোনো রকম টেনশনই আসেনি, কারণ আমি সবসময় বিদেশে পড়াশোনা করতে চেয়েছি। আই নো বাংলাদেশের অনেক স্টুডেন্টের ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ অনেকগুলো দেশে পড়ার অনেক ড্রিম। আমি সেই ড্রিমের একদমই কাছাকাছি গিয়েও ফেল করেছি, এবং আমি চাই না একই ভুলের মাধ্যমে তোমরা যারা বিদেশে পড়তে চাও, স্পেসিফিকলি ইউএসএ তে, তারা তাদের অ্যাডমিশন জার্নিতে ফেল করুক। দ্যাটস ওয়াই আমার এই ভিডিওটা মেক করা। ফার্স্ট থিং ফার্স্ট, তোমাদের মাথায় যে প্রশ্নগুলো আসে সেইগুলোর উপর বেস করেই কিন্তু আজকের এই ভিডিওটা বানাবো। তো ভিডিওটা একটু লং হবে, বাট এই ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন তোমরা জানতে পারবে। তোমরা যারা এইচএসসি দিবে বা এইচএসসি দিয়েছো এবং বিদেশে পড়ার প্ল্যান করছো, তাদের মাথায় ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে আইএলটিএস দিব এবং বিদেশে যাব। এখন অনেকের মাথায় প্রশ্ন আসে, আমি যদি আইএলটিএস 7-8 পাই, আমি কি অনেক স্কলারশিপ পাবো? $1 স্কলারশিপ দিবে না তোমাকে আইএলটিএস এর উপর। তাহলে সবাই আইএলটিএস নিয়ে কেন এত বেশি মাতামাতি? ইফ এনি এজেন্সি তোমাদেরকে বলে আইএলটিএস 7 পাও, 8 পাও, তোমাদেরকে 50%, 100% স্কলারশিপ এনে দিব, জাস্ট ইগনোর দেম। ফার্স্টলি থিঙ্ক করো, একটা ইউনিভার্সিটি তোমাকে 100% স্কলারশিপ কেনই বা দিবে? কোনো বেনিফিট ছাড়াই কি তারা তোমাকে নিয়ে যাবে? তোমার মধ্যে কি আসলে অনেক ট্যালেন্ট, বা তুমি কি তাদেরকে ওই ট্যালেন্টটা শো করতে পেরেছো? এগুলো শো করা ছাড়াই এজেন্সির কথাই তোমাদেরকে 100% স্কলারশিপ দিয়ে দিবে? এই জিনিসটা ফার্স্টে তোমরা থিঙ্ক করবে, এবং তারপরে কিন্তু তোমরা 2-4 মিলাতে পারবা। এন্ড সেকেন্ডলি যে কোশ্চেনটা মাথায় আসে, ডুওলিঙ্গো কি অ্যাকসেপ্ট করে ইউনিভার্সিটিগুলো? কানাডা এবং ইউএসএ তে অনেকগুলো ইউনিভার্সিটি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে, তো ইউরোপের সব ইউনিভার্সিটিগুলো কিন্তু ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না, বাট ইউএসএ তে মোস্টলি অনেকগুলো ইউনিভার্সিটি ডুওলিঙ্গো স্কোরটা অ্যাকসেপ্ট করে। এখন যারা জানো না ডুওলিঙ্গোটা কি, ডুওলিঙ্গো হচ্ছে আইএলটিএস এর মতো একটি কম্পিউটার বেসড এক্সাম, যেটা আইএলটিএস থেকে একটু সহজ, এবং মাঝে মাঝে অনেকে কিন্তু এটা চুরি করেও এক্সাম দেয়। সত্যিটা বলে দিলাম, সরি। এন্ড ইউএসএ তে খুব ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে তোমাকে 130 to 140 প্লাস ডুওলিঙ্গো স্কোর দেখাতে হবে। এন্ড এভারেজ যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে তোমার 100 থেকে 120 এর মধ্যে স্কোর হলেই এনাফ। এটা কিন্তু ডিপেন্ড করে তোমরা যে ইউনিভার্সিটিতে যেতে চাও, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু তারা তাদের রিকোয়ারমেন্টটা দিয়ে দিবে। সেই রিকোয়ারমেন্টেই কিন্তু লেখা থাকবে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টদের জন্য ডুওলিঙ্গোর স্কোরটা কত চাচ্ছে, সেটা তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটেই দেখতে পারবা। সো তোমরা যারা অনেক বেশি এক্সাইটেড থাকো যে আইএলটিএস দিব, বিদেশ যাব, ডুওলিঙ্গো এক্সাম দিব, বিদেশ যাব, এবং এর পেছনে 3 থেকে 6 মাস শেষ করে ফেলো, তাদেরকে একটা কথাই বলতে চাই, আইএলটিএস এবং ডুওলিঙ্গো যে স্কোরটা, সেটার মাধ্যমে অনলি তোমরা অ্যাপ্লিকেশনের একটা রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবা, বাট স্কলারশিপের জন্য কিন্তু আরো অনেকগুলো রিকোয়ারমেন্ট রয়েছে। তো সবাই যেই জায়গাটাতে ভুল করে সেটা হচ্ছে আগে আইএলটিএস দিব, তারপর অ্যাপ্লিকেশন করব। বাট এই জায়গাটাতে তোমরা একটু কারেকশন করতে পারো। তোমরা যখন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের টাইমটা আসবে, সেই সময়টুকুতে তোমরা হচ্ছে ইউনিভার্সিটিকে মেইল করতে পারো যে আমি আমার আইএলটিএস এর রেজাল্টটা এই টাইমের মধ্যে দিব, আমার বাকি যে পেপারস গুলো রয়েছে সেগুলো আমি সাবমিট করতে চাই। এবং মোস্টলি অনেক ইউনিভার্সিটি কিন্তু তোমার সেই জিনিসটা কনসিডার করে এবং তোমাকে আইএলটিএস এর রেজাল্টটা দেওয়ার জন্য তোমাকে টাইম দিবে, এবং সেই টাইমের মধ্যে তুমি কিন্তু আইএলটিএস বাদেও তোমার প্রোফাইলটা তুমি কিন্তু মেক করতে পারবা খুবই স্ট্রং ভাবে। তুমি চাইলে তাদেরকে মেইল করতে পারো। প্রত্যেকটা ইউএস এর ইউনিভার্সিটি কিন্তু মেইলের রিপ্লাই 1 থেকে 2 দিনের মধ্যেই দিয়ে দেয় ওয়ার্কিং ডেজ গুলোতে, এবং তারা কিন্তু এই জিনিসটাতে খুবই সচেতন। আমরা হয়তো মনে করি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট কখন না কখন রিপ্লাই দিবে, বাট তারা কিন্তু ইমেইলের রিপ্লাই খুবই ফাস্ট দিয়ে দেয়। তো তুমি কিন্তু তোমার প্রোফাইলটা তাদের কাছে সাবমিট করতে পারো এবং বলতেও পারো যে আমার এই প্রোফাইলের উপর ভিত্তি করে আমি কি কোন স্কলারশিপ পেতে পারি কিনা আপনার ইউনিভার্সিটি থেকে, এবং তারা কিন্তু তোমাকে জানিয়ে দিবে যে তুমি কোন স্কলারশিপের জন্য এলিজিবল, কিংবা কোন স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, কিভাবে অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা মেইলে কিন্তু তারা রিপ্লাই করে ওয়ার্কিং ডেজ গুলোতে। এই জিনিসটা কিন্তু তোমরা করতে পারো বাসায় বসে বসে, টাইম ওয়েস্ট না করে। এখন আসি প্রোফাইলটা কি। এটা কি ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, বা অন্য কিছু? এটা হচ্ছে তোমার একাডেমিক প্রোফাইল, কিংবা তোমার কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলোকে মিক্স করে একটা প্রোফাইল মেক করা। আমি যেহেতু প্রায় 1 বছর যাবত ইউএসএ নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করেছি এবং অ্যাপ্লিকেশন করেছি, তো ইউএস এর বিষয়গুলো নিয়ে তোমাদেরকে ক্লিন ভাবে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। ফার্স্টে বাংলাদেশি স্টুডেন্টদের যেই সমস্যাটা হয়, তারা হচ্ছে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চায় না, তারা জিনিসটাকে হ্যাসেল মনে করে এবং এজেন্সির কাছে জিনিসটা থ্রু করে দেয়, এবং এজেন্সি তাদেরকে অনেক স্কলারশিপের ঋণ দেখায় এবং তাদের কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নেয়। এই দুনিয়াতে বাংলাদেশি ইনফ্লুয়েন্সারদের গেট রেডি
তুমি ছাড়া আর কেউ কি ফ্রিতে কিছু দিচ্ছে? যাই হোক, স্কলারশিপ কত টাকা পাবা এটা বোঝার আগে তোমাদেরকে একটা ফ্যাক্ট বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার নিজেকে আস্ক করতে হবে তোমার পজিশনটা আসলে কি। আই নো একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে বিষয়টা, একটু ইজি করে দেই এক্সাম্পলের মাধ্যমে। বাংলাদেশের র্যাঙ্ক যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, বুয়েট রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি রয়েছে, এইগুলোতে চান্স পেতে হলে কি করতে হয়? এক্সাম দিতে হয়, এক্সামের টপ করতে হয় এবং টপ লিস্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে চান্স পায়, রাইট? এবং একটা জিনিস খেয়াল করবা, আমাদের স্কুল লাইফে যে ছেলেটা 1 থেকে 5 রোলের মধ্যে ছিল তাদের মধ্যেই কেউ না কেউ কিন্তু ওই বুয়েট টুয়েট বা কুয়েটে চান্স পেয়ে গিয়েছে, এবং এর সংখ্যা হয় 1 থেকে 2 জন, এবং বাকিরা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে চান্স পায়, রাইট? ইউএস এর ক্ষেত্রে জিনিসটা সেম। এখানে স্যাট এক্সাম আছে, সেখানে তোমাকে টপ করতে হয়, আইএলস এক্সামে ভালো করতে হয়, এবং যাদের রিসার্চ স্কিল ভালো বা আগে থেকে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করেছে নিজেরা, এবং যাদের অনেকগুলো প্রতিভা রয়েছে, নাচ গান কবিতা আবৃত্তি যে কোনো বিষয়, এবং সেগুলোর জন্য তারা ন্যাশনালি অ্যাওয়ার্ড পেয়েছে, এরকম সবকিছুর ডকুমেন্ট একসাথে করে প্রোফাইল বানায় এবং তারা ইউনিভার্সিটিতে সাবমিট করে। এবং শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, বিভিন্ন দেশ থেকেই কিন্তু এরকম ভালো ভালো টপ নচ প্রোফাইলগুলো কিন্তু ইউএস এর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে সাবমিট করে, এবং সেখান থেকেই কয়েকজন কিন্তু ফুল রাইড স্কলারশিপ পায়, যাদের 1 টাকাও দিতে হয় না পড়াশোনার জন্য। এখন তুমি থিঙ্ক করো, তুমি কি সেই টাইপের একটা প্রোফাইল বানিয়েছো? তাহলে কেন তোমাকে এজেন্সি বলে ফুল রাইড স্কলারশিপ দিবে? সো এইরকম প্রোফাইলের সংখ্যা কিন্তু খুবই কম, এবং মোস্ট প্রবাবলি ইউএসএ অ্যাপ্লিকেশন টাইম হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক, এবং ইউএসএতে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি গুলো থেকেও প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক বেশি ফান্ড থাকে। এখন ধরো এক্স একটা ইউনিভার্সিটি, তারা তাদের যে ভালো স্টুডেন্ট গুলো রয়েছে, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চায় বা যাদের স্কিল রয়েছে, তাদেরকে 5 কোটি টাকা স্কলারশিপ দিবে। ধরো যে 100 জনকে দিবে স্কলারশিপ। তো নভেম্বরে যারা অ্যাপ্লিকেশন করলো, সেখানেই কিন্তু মোস্টলি ভালো স্টুডেন্ট গুলো রয়েছে, যেটাকে বলে ইডি অ্যাপ্লিকেশন বা আর্লি ডিসিশন। তো তাদের হাতে কিন্তু স্কলারশিপটা পাওয়ার চান্সটা অনেক বেশি, কারণ তারা আগে অ্যাপ্লিকেশন করেছে এবং ইউনিভার্সিটি সেখান থেকে ভালো স্টুডেন্ট গুলো অলমোস্ট পেয়ে গিয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে। এবং সেখান থেকে যদি তারা ভালো স্টুডেন্ট না পায়, তখন অল্প কিছু বাকি থাকে স্কলারশিপের জন্য নেক্সট অ্যাপ্লিকেশন ডেটে। তো যার জন্য সবাই কিন্তু অক্টোবর নভেম্বরের মধ্যেই তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু করে দেয়, এবং তাদের যে প্রোফাইলটা সেটা অনেক আগে থেকে 3 মাস 6 মাস আগে থেকে বানানো শুরু করে এবং ইউনিভার্সিটিতে সাবমিট করে, এবং মোস্টলি আর্লি ডিসিশনের মধ্যে তারা কিন্তু তাদের রেজাল্টটা তাদের ইমেইলের মাধ্যমে পেয়ে যায় যে তারা কত স্কলারশিপ পেয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কখন তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ইফ ইউ থিংক ইউ আর লাইক দ্যাট, যে তোমার প্রোফাইলটা অনেক টপ নচ বা তুমি সুন্দর মতো সাজিয়েছো, এভরিথিং তোমার ওকে, দেন ইউ আর রেডি টু গো। তুমি অ্যাপ্লিকেশন করতে পারো এবং তুমি কিন্তু একটা ভালো স্কলারশিপ পেয়ে যাবে ইউএস এর ইউনিভার্সিটি গুলো থেকে। এছাড়াও অ্যাপ্লিকেশন প্রসেসে কিছু চুরি বিদ্যা তো রয়েছে, যেগুলো বাংলাদেশি স্টুডেন্টরা অবলম্বন করে, যেগুলো অন স্ক্রিন হয়তো বলতে পারবো না। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে কিন্তু তোমাদেরকে অনেকগুলো সিক্রেট শেয়ার করবো। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে জয়েন হতেই পারো। অনেক কিন্তু টপ রেটেড স্টুডেন্টদের কথা বললাম, জ্ঞানীদের কথা বললাম, এবার আসি আমার মতো এভারেজ স্টুডেন্টদের কথায়। ধরো আমি রক্তদান করতাম, স্কুল কলেজের খেলাধুলায় ফার্স্ট হতাম, আমার সার্টিফিকেটও রয়েছে, ডিবেট করতাম, স্কাউট করতাম এবং সেখানে আমার সার্টিফিকেট রয়েছে, এবং আমি ধরো বাস্কেটবল খেলি বা খেলাধুলা করি, এবং ধরো আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা রিসার্চ করলাম এবং একটা রিসার্চ পেপার মেক করলাম। তো এই সব কিছু নিয়ে কিন্তু আমার একটা প্রোফাইল হতে পারে, আমি এই সবগুলো ডকুমেন্ট কিন্তু একসাথে করতে পারি। এবং পাশাপাশি ধরো আমার আইএলটিএস স্কোর 6.5, তো 6.5 হলে কিন্তু মোটামুটি ইউএসএ, কানাডা বা অন্যান্য যে কান্ট্রি গুলো রয়েছে তারা কিন্তু একসেপ্ট করে নেয়। তো আমার যখন এই সবগুলো পেপারস বা ডকুমেন্টস রয়েছে এবং আমি কনফিডেন্ট যে আমি এখন অ্যাপ্লিকেশন করতে পারবো। তো ইফ ইউ থিঙ্ক ইউ আর লাইক দ্যাট, বা তোমার এরকম সবকিছু রয়েছে বা এরকম অ্যাক্টিভিটিস তুমি আগে পরে করেছো, দেন তুমি কিন্তু তোমার এরকম একটা প্রোফাইল বানাতে পারো এবং অ্যাপ্লিকেশনটা করতে পারো। এগুলো সব যদি তুমি তোমার ইউনিভার্সিটিকে সাবমিট করো, তুমি কিন্তু একটা ভালো হ্যান্ডসাম স্কলারশিপ পাবা। এবং ইউএসএ তে কিন্তু প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ রয়েছে, তোমার একাডেমিক যদি জিপিএ 5 হয় দেন কিন্তু তুমি একটা ভালো স্কলারশিপ পাবা। তারপরেও দেখা যায় মোস্ট ইউনিভার্সিটিতে 15 থেকে 20 লাখ টাকা কিন্তু তোমাকে দিতে হয় ইয়ারলি, মানে 1 বছরে পড়াশোনা করার জন্য। এখন আসি ইউএস এর ইউনিভার্সিটিতে। ইউএসএ তে কিন্তু 4000-এরও বেশি ইউনিভার্সিটি রয়েছে, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি বোথ। তো তোমরা কিভাবে ইউএস এর ইউনিভার্সিটি গুলো রিসার্চ করবে? তোমরা একটা করে স্টেট দেখবা, ইউএসএ তে কিন্তু অনেকগুলো স্টেট রয়েছে, বিভিন্ন জায়গার ইউনিভার্সিটি কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয়। তো তোমাকে জাস্ট ওই স্টেটে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। এইসব ইউনিভার্সিটি ফিল্টার করার জন্য কিন্তু কয়েকটা অ্যাপ্লিকেশনও রয়েছে, সেগুলো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তো সেখানে কিন্তু তোমরা সার্চ করতে পারবা ইউনিভার্সিটির নেমগুলো, এবং ইউনিভার্সিটির নেমগুলো পাওয়ার পর তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে সেখানে কিন্তু তাদের স্কলারশিপের রিকোয়ারমেন্ট গুলো বা কি কি স্কলারশিপ তারা প্রোভাইড করে সেগুলো কিন্তু দেখতে পারবা, এবং দেখবা যে তোমার প্রোফাইলের সাথে ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো মিলে
নাকি, দেন কিন্তু তুমি ওই ইউনিভার্সিটিটাকে তোমার চয়েস লিস্টে রাখতে পারো। এভাবে একে একে যখন তুমি অনেকগুলো ইউনিভার্সিটি বের করবে, সেগুলো কিন্তু তুমি গুগল স্প্রেডশিটে লিখে রাখবে। মোস্টলি এজেন্সি তোমাদেরকে যে স্কলারশিপটা ধরে দেয় সেটা হচ্ছে মেরিট বেসড স্কলারশিপ, মানে তোমার একাডেমিক যে রেজাল্ট গুলো রয়েছে সেটার উপর একটা ছোটখাটো একটা স্কলারশিপ ধরায় দেয়, এবং সেটা নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড হয়ে যাও। এবং যার কারণে তোমরা যখন পড়তে যাও তোমাদের কিন্তু 15 থেকে 20-25 লাখ টাকা দিতে হয় এক বছরে, উইদাউট এয়ার টিকেট এবং আদার কস্ট। আমি যে স্কলারশিপটা পেয়েছিলাম তারপরেও কিন্তু আমার অর্ধেক বছরে প্রায় 7 লাখ টাকার মতো খরচ ছিল। এবার আসি এজেন্সিগুলো তোমরা কেন অ্যাভয়েড করবে। এজেন্সিরা তোমাদেরকে যে ইউনিভার্সিটিগুলো সাজেস্ট করে এগুলোর অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 70 থেকে 80% বা 90%, মানে তুমি এখানে অ্যাপ্লিকেশন করলেই চান্স পেয়ে যাবে। এখন তোমার যদি ভালো রেজাল্ট না থাকে এইচএসসি এসএসসি তে, বা তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথাও বলতে পারো না, তুমি মাঝে মাঝে জড়তা হয়, দেন তোমাকে তোমার এজেন্সি যে ইউনিভার্সিটি সিলেক্ট করে দেখ না কেন, তুমি কিন্তু ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। এজেন্সি টাইপ যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিসা অফিসাররাও চিনে, তারা কিন্তু অনেক বেশি স্মার্ট। সো দ্যাটস ওয়াই স্কলারশিপটা ম্যাটার করে। যদি তুমি একটা ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পাও যেটার অ্যাকসেপ্টেন্স রেট 40 to 60%, এবং ধরো তুমি একটা এভারেজ স্টুডেন্ট, পেপারসে যদি কোনো ফেক কিছু না থাকে, দেন ইজিলি তোমার কিন্তু ভিসা হয়ে যাবে। এবং আমার কিন্তু প্রচুর ফ্রেন্ড রয়েছে যারা ইউএসএ তে পড়তেছে এবং তাদের পেপারস এবং এভরিথিং ওকে ছিল, তারা কিন্তু ইজিলি ফার্স্ট অ্যাটেম্পটেই কিন্তু ভিসা পেয়ে গিয়েছে। সো অনেক ড্রিম দেখালাম তোমাদেরকে, এখন আসি রিয়েলিটিতে যে কিভাবে অ্যাপ্লিকেশনটা করব। তো ইউএসএ তে কিন্তু দুইভাবে অ্যাপ্লিকেশন করা যায়, একটা হচ্ছে তুমি ওয়েবসাইটের মাধ্যমে, আরটা হচ্ছে তুমি কমন অ্যাপের মাধ্যমে। এখন তোমার কাছে দুইটা অপশন, তুমি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবা টাকা খরচ করে, আরটা হচ্ছে নিজে নিজে কষ্ট করে অ্যাপ্লিকেশন করবা ফ্রিতে। নিজে নিজে অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে সহজ স্টেপ হচ্ছে কমন অ্যাপ, এবং কমন অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 20টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে একদমই ফ্রিতে। এবং কমন অ্যাপেই তুমি তোমার প্রোফাইলটা মেক করতে পারবা, তোমার সকল ডেটা ইনপুট করতে পারবে, এবং ইউনিভার্সিটিগুলো তোমার প্রোফাইলের সকল ডকুমেন্টস গুলো কিন্তু দেখতে পারবে ইজিলি। এই ভিডিওতে যদি আমাদের 1000 লাইক হয়, আমি কিন্তু কমন অ্যাপ নিয়ে একটা ডিটেইল ভিডিও মেক করবো, কারণ কমন অ্যাপের কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে, সেগুলো কিন্তু একটা ভিডিওতে কমপ্লিট করা পসিবল না। যেমন মোস্টলি তারা কিন্তু একটা এসে চায়, তারা 3টা টিচার রিকমেন্ডেশন লেটার চায়, ক্লাস 9, 10, 11, 12 এর হাফ ইয়ারলি এবং ইয়ারলি যে এক্সাম গুলো তোমরা দিয়েছো সেগুলোর মার্কশিট, এবং এগুলোর মার্কশিট কিভাবে তোমরা কালেক্ট করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে শেয়ার করবো, এবং এসএসসি এবং এইচএসসি যে মার্কশিট রয়েছে সেটা। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে ব্যাংক। এজেন্সিগুলো কিন্তু তোমাদেরকে 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা দেখাতে বলে। এখানে কিন্তু অনেক স্ক্যাম রয়েছে, এই স্ক্যাম গুলা শেষ করা সম্ভব নয়, কারণ এগুলো একটা প্রসেসের মধ্যে চলতেছে এবং চলতেই থাকবে। বাট তোমরা নিজেরা যদি অ্যাভয়েড করো তাহলে কিন্তু তোমরা এইসব স্ক্যাম থেকে বাঁচতে পারবে। অ্যাপ্লিকেশন করার পর তুমি তোমার ব্যাংক যে স্টেটমেন্টটা ইউনিভার্সিটিকে প্রোভাইড করেছো, ইউনিভার্সিটি কিন্তু মোস্টলি ওই ব্যাংকের ম্যানেজারের কাছে কল দেয় বা ইমেইল করে, ইমেইলের মাধ্যমে কিন্তু তারা সত্যতা যাচাই করে। এন্ড আই নো তোমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট রয়েছো তোমাদের কিন্তু 25 থেকে 50 লাখ টাকা শো করার মতো অ্যাবিলিটি নাই 50 to 60% স্টুডেন্টদের। তো তাদের সাথে গেম খেলে এই ব্যাংক এবং এজেন্সি গুলো। যেসব ব্যাংক গুলো এই সার্ভিসটা দিয়ে থাকে যে স্টুডেন্ট লোন, তারা যে জিনিসটা করে, যদি ওই ব্যাংকে তোমাদের কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে, ফার্স্ট একটা অ্যাকাউন্ট খোলাবে। তো ধরো তোমার 45 লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার, তারা তোমার থেকে নিবে হয়তো 3 থেকে 3.5 লাখ টাকা, এবং তারা বাকি টাকাটা অ্যাডজাস্ট করে তোমাকে কিন্তু 45 লাখ টাকা একটা ব্যাংক স্টেটমেন্ট ক্রিয়েট করে দিবে। এখানেই মেন ঘাপলাটা তারা করে। এই ফুল টাকাটা যেটা তোমার থেকে 3 লাখ টাকা নিল এবং বাকি টাকাটা তারা দিল, সেটা কিন্তু তারা একটা ফিক্সড অ্যাকাউন্টে রাখে এবং সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে শো করে, এতটুকুই। কিন্তু সেখান থেকে তুমি 1 টাকাও তুলতে পারবা না। তো ইউএসএ তে যে জিনিসটা হয়, ইউএসএ তে কিন্তু 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়, এবং এটা কিন্তু লেজিট হতে হয়। ডিরেক্ট যদি 45 লাখ টাকা ঢুকে তোমার অ্যাকাউন্টে, এটা কিন্তু সন্দেহজনক। ব্যাংক এই 6 মাসের গেমটাই খেলে। তারা যখন তোমার ব্যাংক স্টেটমেন্টের জন্য একটা এফডিআর অ্যাকাউন্ট খুলবে, সেখানে তোমাদের জমা কত 45 লাখ টাকা, এবং সেই 45 লাখ টাকার উপর তুমি প্রতি মাসে ইন্টারেস্ট পাবা 9% করে, এবং তারা সেই ফুল টাকার উপর পাবে 13% করে। এবং 3 মাস বা 6 মাস পরে যখন তুমি তোমার অ্যাকাউন্টটা ক্লোজ করতে যাবা, সেটা হয়ে যাবে 16%, 17% ইন্টারেস্ট। কিন্তু তোমার যে ইন্টারেস্টটা সেটা 9% রয়ে যাবে। এবং অ্যাকাউন্ট খোলার পর তোমাদের 45 লাখ টাকার উপর যে 13% থেকে 14%, তারপর 15%, 16%, এই যে সিক্রেটটা যে প্রতি মাসে 13%-এর পর এটা 14 থেকে 16-তে যাবে বা 17-তে যাবে, এটা কিন্তু তোমাদের কাছে তারা ফার্স্টে শেয়ার করবে না। এভাবেই কিন্তু তোমাদের কস্টিংটা বেড়ে যাবে। তুমি যে জিনিসটা ভাববা যে আমি আমার 45 লাখ টাকার উপর 9% পাচ্ছি ইন্টারেস্ট এবং তারা পাচ্ছে 13%, তাহলে গ্যাপ কত 4%। তো আমার টাকাটা যাক, আমি স্টেটমেন্টটা নিয়ে এবং অ্যাপ্লিকেশনটা করে ফেলি। তো ধরো তোমাদেরকে 3 মাসে তারা কস্টিং দেখালো 42,000 টাকা, 6 মাস পরে এই কস্টিংটা কত হবে 84,000 টাকা, রাইট? কিন্তু না, সেটা হয়ে দাঁড়াবে 1,80,000 টাকারও বেশি। এখানেই তারা আস্তে আস্তে তাদের অ্যাকাউন্ট ওপেনিং ফি, তারা যে তোমাদের কাছে পেপারসটা পাঠালো সেটার একটা কস্টিং, এবং হিডেন আরো চার্জ, এবং ওই যে পার্সেন্টেজ তোমারটা বাড়লো না,
তাদেরটা বাড়লো, সেটার হারে কিন্তু তোমাদের কস্টিংটা 1-1.5 লাখ 2 লাখ টাকা তোমরা যে 3 লাখ টাকা রেখেছো তাদের অ্যাকাউন্টে সেখান থেকে কেটে রেখে দিবে। এভাবেই কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলা জাস্ট একটা স্টেটমেন্ট দেখানোর জন্য অনেকগুলা টাকা হাতিয়ে দেয়। অনেকে হয়তো স্টেপ নিতে চায় কিন্তু স্টেপ নিতে পারে না, কারণ ব্যাংক স্টেটমেন্টের জন্য তোমরা যখন অ্যাপ্লিকেশন করবা তোমাদেরকে তারা যখন পেপারসটা দিবে সেটা কিন্তু একদমই ব্ল্যাঙ্ক। তোমাদের সাইন তারা টিক চিহ্ন দিয়ে দিবে এবং সেখানে তোমাদের মা বাবা সাইন নিবে এবং পরবর্তীতে সেখানে কিন্তু তারা তাদের ইনফরমেশন গুলা ইনপুট দেয়, যার কারণে তোমরা কিন্তু চাইলেও যে তাদের নামে কোনো স্টেপ নিবা সেটা কিন্তু নিতে পারবা না। সো তোমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করবা যতটা সম্ভব। তোমরা চাইলে তোমাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের থেকেও হয়তো লোন নিতে পারো, তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে পারো। যদি নিতেই চাও তাহলে তাদের সাথে সবকিছু খোলাখুলি বলে নিবা যে তোমাদের 6 মাসের জন্য অ্যাকচুয়ালি তারা কত টাকা কাটবে। এবার আসি আমার ভিসাটা কেন ক্যান্সেল হয়েছে। ফার্স্টলি আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম আমার যে ভিসা ডেটটা পড়েছে গত বছর জুলাই আন্দোলনের কারণে আমার ভিসা ডেটটা চেঞ্জ হয়ে যায় এবং আমি ইমার্জেন্সি রিকোয়েস্ট দেই এবং ইমার্জেন্সি রিকোয়েস্ট দেওয়ার পর আমার ইউনিভার্সিটির যে ক্লাস ডেট সেটা থেকে আরো 10-15 দিন পরে হচ্ছে আমার ভিসা ডেটটা পড়ে এবং আমি অনেক বেশি কনফিউজড হয়ে যাই। কনফিউজড হওয়ার কারণে আমি কিন্তু আমার সেমিস্টারটা ফল থেকে সামারে শিফট করি এবং আমার ইউনিভার্সিটি থেকে বলি যে আমার নতুন I-20 দেওয়ার জন্য। I-20 এই পেপারটাও কিন্তু তোমরা যখন ভিসা অফিসারের সামনে যাবা সেখানে কিন্তু ইনক্লুড করে নিয়ে যেতে হবে তোমাদের সাথে করে। আমি যখন আমার ফল থেকে সামারে শিফট করি বা ডেফার করি আমার সেমিস্টারটা, তখন সেটার জন্য আমি কিন্তু অ্যাপ্লিকেশন করি আমার ইউনিভার্সিটিকে। এর মধ্যে আমার ভিসা ইন্টারভিউ ডেটটা কিন্তু চলে এসেছে এবং আমি কিন্তু সেই ডেটে আমার নতুন I-20 যে পেপারটা সামার যে পেপারটা সেটা নিয়ে যেতে পারিনি, কারণ সেটা আমার ইউনিভার্সিটি থেকে এখন আমাকে মেইল করেনি। আনফরচুনেটলি আমি যখন ফিঙ্গার দিতে যাই তখনই কিন্তু আমার যিনি ফিঙ্গার নিয়েছেন তিনি কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কোন সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন। আমি বলেছি যে আমি ফল থেকে সামারে শিফট করেছি এবং তিনি বলেছে আমার এই জিনিসটা কিন্তু এখনো অ্যাপ্লিকেশন প্রসেসে আপডেট হয়নি তাদের কম্পিউটারে। তখনই কিন্তু আমি বুঝে গিয়েছি আমার রেজাল্টটা কি আসবে এবং আমি ভিসা অফিসারের সামনে যাই। তিনি আমাকে 2টা কোশ্চেন করে যে আমার স্পন্সর কে, আমি সুন্দর মতো সবকিছু বলেছি এবং তিনি আমাকে আস্ক করেছে হোয়াই দিস ইউনিভার্সিটি। আমি কিন্তু সেটারও একটা পারফেক্ট রিজন দেখিয়েছি। তারপর আমাকে কিন্তু রিজেকশন লেটারটা ধরে দিয়েছে এবং আমি বুঝতে পেরেছি যে কেন আমাকে রিজেকশন লেটারটা ধরে দিয়েছে। তো এরকম একটু 19-20 যদি তোমার পেপারসে ঝামেলা হয় এবং তুমি যদি প্রপারলি ফ্লুয়েন্টলি ভিসা অফিসারের সামনে ভ্যালিড রিজন নিয়ে কথা বলতে না পারো কখনোই তোমার কিন্তু ভিসা হবে না। এবং অনেকেরই ভিসা হয়ে যায় তারা ঠিকঠাক ভাবে কথা বলতে পারে না। তাদের কারণটা কি? কারণ তারা একটা র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েছে, ফুল রাইড স্কলারশিপ পেয়েছে, যার কারণে কিন্তু ভিসা অফিসার কিন্তু তাদের ভিসাটা রিজেকশন করে না। তারা মোটামুটি কথা বলতে পারলেই তাদের ভিসাটা দিয়ে দেয়। যাই হোক, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। আমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে দিয়ে। এই ভিডিওতে তোমাদের কিন্তু অনেকগুলো সিক্রেট শেয়ার করার চেষ্টা করেছি যেগুলো হয়তো তোমরা যারা ফিউচারে অ্যাপ্লিকেশন করবে তোমাদের হয়তো একটু হলেও কাজে দিবে এবং যাতে তোমরা ফেল না করো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে। এবং লাস্টলি থ্যাংক দিতে চাই আমার আইএলটিএস ইনস্ট্রাক্টরকে। তিনি কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে ভিসা অ্যাপ্লিকেশনের সময়, সবকিছু লেখার সময় এবং আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার সময়। তো তোমরা যারা আইএলটিএস নিয়ে অনেক বেশি চিন্তিত তারা কিন্তু আমিরুল ভাইয়ের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু পরের মাসে লঞ্চ হবে। সেখানে কিন্তু প্রি রেজিস্ট্রেশন করতে পারো। নট অনলি যে তোমাদেরকে আইএলটিএস এর বিষয়ে হেল্প করবে, অ্যাপ্লিকেশনের বিষয়ে তোমাদেরকে হেল্প করতে পারবে। আমি মনে করি আইএলটিএস এর জন্য আসলে এত কনফিউশনের কিছু নাই। তোমরা জাস্ট একটা ইনস্ট্রাক্টর থেকে ভালো ইনস্ট্রাকশন নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে, এভরিথিং ওকে। এই ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে বা তোমাদের আরো কোনো ইনফরমেশন যদি দরকার হয় কমেন্টে জানাতে পারো। আমি ফ্রি থাকলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এন্ড লাস্টলি আমি একটা কথাই বলবো, আমি পার্সোনালি যে জিনিসটা বিশ্বাস করি, স্বপ্নটা আসলে বড় দেখলেই স্বপ্নের কাছাকাছি যাওয়া সম্ভব। তো তোমরা যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশনটা করো, অ্যাপ্লিকেশন প্রসেসে একটু ঘাটতি না দাও, অযথা সময় ওয়েস্ট না করে নিজেদের অ্যাপ্লিকেশন প্রসেসে টাইম দাও, ডেফিনেটলি তোমরা কিন্তু একটা ভালো স্কলারশিপ পাবা। এবং র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি থেকে তোমরা যদি ভালো স্কলারশিপ পাও তোমাদের কিন্তু ভিসা ক্যান্সেল হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।